ডিবিসি খেলার আড্ডায় আজকে একটা স্পেশাল এপিসোড, যে এপিসোডে আমাদের সাথে রয়েছেন তামিম ইকবাল খান, যিনি এবারের বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী। তামিমের সাথে অনেক কথা রয়েছে, কোনো রকমের ভূমিকা না রেখে সরাসরি সে আলোচনায় চলে যেতে চাই। আমার নাম তাইব অনন্ত। তামিম, ওয়েলকাম ডিবিসিতে। প্রথমে জানতে চাই যে আপনার শরীরটা কেমন আছে, কারণ ইউ হ্যাভ বিন থ্রু সো মাচ স্ট্রেস। আপনি ডিপিএল খেলতে গিয়ে একটা ভয়াবহ শারীরিক কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে, ডিপিএল খেলতে গিয়ে, এবং এরপর এখন যে স্ট্রেস যাচ্ছে কিভাবে আসলে সামলাচ্ছে? না, ঠিক আছে, এখন আল্লাহর মধ্যে ভাইয়া হেলথ ওয়াইজ আই এম কোয়াইট গুড। একটা বড় বিপদ তো আল্লাহ পার করাই দিল, বাট শরীরের দিক থেকে এখন আই এম ভেরি হেলদি অ্যান্ড ফাইন। আসলে কি আপনি হেলদি অ্যান্ড ফাইন? আমি জানি না যে আপনি ইলেকশন when you are doing an election একটু স্ট্রেস তো থাকবে, এটা স্বাভাবিক। and then and if the election is happening like this, তাহলে স্ট্রেসের মাত্রা তো একটু বাড়বেই। একটা নর্মাল ইলেকশন যদি হয়, যেটা হওয়া উচিত, তাহলে তো এত চিন্তার বিষয় থাকে না। আপনি এরই মধ্যে একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলেছেন ইটস নট হ্যাপেনিং, ইটস নট ইলেকশন, ইটস এ সিলেকশন। অনেক সাবেক ক্রিকেটারও এবং কারেন্ট ক্রিকেটাররাও আপনার পরেই কথা বলছে। সব কিছু মিলিয়ে কাউন্সিলরশিপের লিস্টটা যখন দেখলেন, কি ফিল হচ্ছে আফটার দ্যাট? ভাইয়া, আমি যেদিন প্রেস কনফারেন্সটা করেছিলাম ওদিন এসে আমি যখন এই কথাগুলো বলেছি, আজকে প্রেস কনফারেন্স ওই দিনের থেকে আজকে যদি তুলনা করি হয়তো বা 3-4 দিন আগে, আপনার কি ওপিনিয়ন? আই ওয়াজ রাইট? যা যা দেখছেন, যা যা ঘটছে, তো আমি তো কোনো একটা কারোর নামে যদি কোনো কথা বলি, এটা তো একটা এভিডেন্স থাকতে হবে, একটা এভিডেন্স থাকতে হবে। তো ওই দিন আমি স্পিচে যেসব কথাই বলেছি বা কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো কথা বলে থাকি, প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টেড, এভরিথিং ওয়াজ ডকুমেন্টেড। আমি কিন্তু প্রথমেই ওই জায়গায় সাথে একটা জিনিসও বলেছি যে আই ডু নট ওয়ান্ট টু ক্রিয়েট আ কালচার যেখানে জাস্ট বিকজ আপনার সাথে আমি ইলেকশন করছি দেখে আমি আপনাকে জোর করে খারাপ বানাবো। আমি এই কালচারটাই ক্রিয়েট করতে চাই না। সো এই কথাটা কিন্তু আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম। হোয়াট এভার আই টোল্ড ইন দ্যাট প্রেস কনফারেন্স ওয়াজ ডকুমেন্টেড। বুলবুল ভাইয়ের চিঠি পাঠানো ওয়াজ ডকুমেন্টেড, ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে অফিস থেকে চিঠি চাওয়া ওয়াজ ডকুমেন্টেড। সো এভরিথিং ওয়াজ ডকুমেন্টেড। সো আমার কাছে মনে হয় যে আমি এখনও ওই স্ট্যান্সে আমার আছি। আমার কাছে মনে হয় যে আই স্টিল বিলিভ যে আমাদের ওই কালচারটা ক্রিয়েট করা উচিত, যেখানে একটা ফেয়ার ইলেকশন হবে, কেউ কারোর ব্যাপারে জোর জবরদস্তি করে খারাপ কথা বলবে না। যদি কোনো ডকুমেন্টেড ইনফরমেশন থাকে বা কাগজ থাকে, এলিগেশন থাকে, তখনই আপনি বলেন যে অমুকে এই কাজ খারাপ করতেছে, ভালো করতেছে না। আমি ওই জিনিসটাই মেনটেন করে যাচ্ছি। আপনার কাউন্সিলরশিপ বাতিলের একটা ঘটনা ঘটছে বা চলছে, প্রসেসে রয়েছে। স্বাভাবিকভাবেই একটা পক্ষ চাচ্ছে না যে আপনি আসলে বিসিবিতে আসেন, সেটা বোর্ড ডিরেক্টর হিসেবে হোক, পদপ্রার্থী হিসেবে হোক। এই বিষয়টা নিশ্চয়ই আপনার কাছে খুব একটা ভালোভাবে আপনি নিতে পারছেন না, বা প্রেশার ক্রিয়েট করার জন্য হোক আমি সরে দাঁড়াই। এখন আমি আপনাকে 2-3টা জিনিস বলি, এটা আমার কাছে খুব হাস্যকর বিষয়টা লাগছে। প্রথমত, আপনি আইডি কার্ড না নিয়ে যদি নিজে না যান, তাহলে ইটস নট গেটিং অ্যাকসেপ্টেড। গেল হাউ মাই ওয়ান গট অ্যাকসেপ্টেড। আচ্ছা, সেকেন্ড, যে ব্যক্তি এটা এলিগেশনটা এনেছেন, উনি না কোনো টিমের, না কোনো কাউন্সিলর, না কোনো টিমের পদে আছেন। ইন হোয়াট বেসিস এটা অ্যাকসেপ্ট হলো? থার্ড, ওই ব্যক্তি কালকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন বলে আমি দিই নাই, এটা আমার নামে কেউ দিয়ে আসছে। প্রথম আলো, সময় টিভি, ইউ নেম এনি চ্যানেল, প্লিজ চেক। যে ব্যক্তিটা আমার নামে এই পেপারগুলো জমা দিয়ে আসছেন, সে ব্যক্তি নিজেই ক্লেম করছেন যে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি সাইনও করি নেই, আমার নামে কে জানি দিয়ে আসছে। তারপরে এটা অ্যাকসেপ্টেড হলো কেমনে? আমি এক্স্যাক্টলি জানি যে লিখেছে এটাকে, আমি জানি এটা কার কাজ, কে কি করেছে। দো আই ডোন্ট হ্যাভ মানে আমি প্রুফ করতে পারবো না, মৌখিকভাবে ইনফরমেশন আমার কাছে আসে শেষ। এখন আমরা আসি হলো যে এলিগেশনসটা, ওই এলিগেশনসের মধ্যে ওনাদের এই চিঠির মধ্যে কত রকমের ভুল আছে। ওখানে একটা কথা লেখা আছে যে ওল্ড ডিওএইচএসের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্কই নেই। আমার বাসায় ইন্টারভিউ হচ্ছে, আমি ওল্ড ডিওএইচএসে থাকি। হ্যাঁ, এক, ওল্ড ডিওএইচএসের কমিটিতে আমি আসি। 2, উনি ফ্যাক্টসগুলো চেক না করে একটা এলিগেশন দিয়ে দিয়েছেন। ওল্ড ডিওএইচএস টিমে আমি টাকা পয়সা খরচ করেছি, ওটা আমার এভিডেন্স আছে, রিসিট আছে, চেকের ছবি আছে। So that makes you an organizer as well. 100%। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব আছে।
সেকেন্ড ওখানে একটা উল্লেখ জিনিসটা করা যে আমি অ্যাক্টিভ ক্রিকেটার দেখে আমি বিসিবিতে নির্বাচন করতে পারবো না। আমি লাস্ট খেলেছি 4-5 মাস আগে, 5 মাস ধরে তো আমি কোনো ক্রিকেটের মধ্যে জানুয়ারিতে ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল তো আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে ছেড়েছি। তো 4-5 মাস আগে আমি ডোমেস্টিক খেলেছি। তো এরকম কি কোনো ক্রাইটেরিয়া আছে কোনো জায়গায় যে আমি 1 বছর আগে যদি খেলা ছাড়ি তারপরেই আমি সাবেক বলা হবে? আমি তো একদিন আগেও যদি খেলা ছাড়ি তাও আমাকে সাবেক বলতে হবে, ঠিক আছে? গঠনতন্ত্রতে একটা জায়গায় উল্লেখ করা আছে, জিনিসটা একটু স্পষ্টভাবে শুনিয়েন, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার কাউন্সিলর হতে পারবে। সাবেক ক্রিকেটারের কোনো ডেফিনেশন দেওয়া নেই যে অমুক তারিখে আপনাকে ছাড়তে হবে, এই করতে পারবেন না, এই করতে পারবেন না, এই করতে পারবেন না। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমাদের যে কারেন্ট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও রিটায়ার করেন নাই। কারণ অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসে নাই, উনি অফিসিয়াল স্টেটমেন্ট আছে, অফিসিয়াল স্টেটমেন্ট ওনার আছে। উনি বলেছেন যে আমি রিটায়ার করি নাই, আমি যেদিন আল্লাহ ওনাকে অনেক লম্বা হায়াত দেখ, আমি যেদিন মারা যাব ওদিন আমার রিটায়ারমেন্ট হয়ে যাবে। সো অফিসিয়ালি উনিও কিন্তু রিটায়ারমেন্ট করেন নাই। আমি কি অর্গানাইজার না? আমি কি গুলশান ক্লাব, গুলশান টিমের মালিকানার মধ্যে নেই, মালিকানা মানে কমিটিতে নাই? আমি ডিএচএস এর কমিটিতে নাই। চিটাগাংয়ে এই মুহূর্তে একটা টি-20 ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট চলতেছে, ওখানে আমার নামে টিম নাই। বিভিন্ন আরও হাজার খানিক এক্সাম্পল আছে, আমি আপনাকে দেখাতে পারবো। হ্যাঁ, তো অর্গানাইজার যে আমি না, এটা আপনি প্রুফ করবেন কিভাবে? আপনি যদি ওই ক্রাইটেরিয়াতে আমাকে নিয়ে আটকাইতে চান, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার, আমি তো 5 মাস ধরে খেলি নাই। আমি যদি নিজের মনের মধ্যেও বলে থাকি আমি আর ক্রিকেট খেলবো না, তাহলে ইট ইজ এনাফ। রাইট। আপনার মানে আমি বুঝতে পারছি যে প্রচুর স্ট্রেস রয়েছে ইলেকশনকে কেন্দ্র করে। একটু কনভারসেশনটাকে লাইট করতে চাই তামিম, কবে মনে হলো যে আসলে প্রেসিডেন্ট হতে চান বিসিবি? হ্যাঁ, এই জিনিসটা আমি একটু ডিফার করি। লক্ষ্য সবাই থাকে, প্রেসিডেন্ট হইতে পারবো কি পারবো না এটা সময় বলবে। আর এটা নিয়ে আমার লক্ষ্যটা না, কিন্তু জিনিসটা একটু আমি ক্লিয়ার করি। বিকজ প্রেসিডেন্ট ইলেকশনটা যদি সেপারেটলি হতো তাহলে আমি আপনাকে আজকে বলতে পারতাম যদি আমার ওই ইচ্ছাটা আছে কিনা। জিনিসটা হলো প্রথমে আমাদের ডিরেক্টর হবে, ইউ নো ইট ভেরি ওয়েল। ডিরেক্টর হওয়ার পর কোন 25 জন আসছে, সিচুয়েশনটা কি আমার, ওই হিসাবে যদি আমার কাছে মনে হয় না আই হ্যাভ আ চান্স, আমাকে মানুষজনও মনে করতেছে, অনলি দেন আই ক্যান গো ফরওয়ার্ড উইথ দ্যাট। বিফোর দ্যাট আই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দিস অ্যাজ ওয়েল। হ্যাঁ, একটা আলোচনা আছে মিডিয়াতে, একটা ব্যাপকভাবেই আলোচনা আছে, আমি এটা অস্বীকার করি না। জিনিসটা হলো আমি ক্রিকেট বোর্ডে কেন আসতে চাই, এটা হলো আমার কোয়েশ্চেনটা। ক্রিকেট বোর্ডে আমি এই কারণে আসতে চাই, আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি যে ভাইয়া আমি এত বছর ক্রিকেটটাকে সময় দিয়েছি, আমি এই দেশেই ছিলাম, আমি অনেক কিছু সাফারও করেছি, আমি সাফার করতেও দেখেছি প্লেয়ারদেরকে। আমাদের মধ্যে যারা এত বছর ধরে ক্রিকেট খেলেছে, আল্লাহ এত কিছু দিয়েছে, নাম সুনাম সব কিছু, আমাদের মধ্যে যদি এই রেসপন্সিবিলিটিগুলো না নিয়ে কেউ যদি এই জিনিসগুলো ঠিক না করে, তাহলে এই স্পোর্টসের খেলা আর এই স্পোর্টস থেকে এত কিছু গেইন করার মানেটা কী হলো? ডু ইউ রিয়েলি থিঙ্ক ভাই আমার ক্রিকেট বোর্ডেই যেতে হবে? আল্লাহ তো আমাকে সব কিছু দিছে সব দিক থেকে। আমি আমার লাইফের আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ওটা নিয়ে করতে পারি। আমি এটা খুব ভালো করে জানি যে আপনি এই প্লেয়াররা, আমি যদি আসি, এই প্লেয়ারদের কিন্তু একটা আশা থাকবে আমাকে নিয়ে, এখনও আশা আছে যে আমি আসলে হয়তো বা এদের এই জিনিসগুলো ঠিক করে দেবো। বিকজ আমিও প্লেয়ার ছিলাম খুব বেশি দিন আগেও না। আপনি যেহেতু এই কথাটা তুললেন যে ক্রিকেটের বেটারমেন্টের জন্য কাজ করতে চান, আমি 3টা জিনিস জানতে চাবো যে 3টা জিনিস আসলে আপনি প্রেসিডেন্ট হয়ে বা বোর্ডে ঢুকে করতে চান যেটা বেটারমেন্ট আনবে। অ্যাট দ্য সেম টাইম এটাও জানতে চাই সম্পর্ক প্রশ্ন যে আমিনুল ইসলাম বুলবুল কোন 3টা কারণে আসলে মানে আপনি তাকে বিট করে, মানে কোন 3টা রিজন থাকতে পারে? আমি বুলবুল ভাই আবারও বলি, আমি বুলবুল ভাইয়ের কোনো খারাপ দিক বা কোনো ভালো দিক আমি এইগুলা বলে খামাকা ওনার ব্যাপারে কোনো বিতর্ক ক্রিয়েট করতে চাই না। কিন্তু আপনি তো এটাও বলেছেন সিগনিফিকেন্ট কিছু হয়তো আমি চোখে দেখি নাই, বাট বিকজ অফ হোয়াট? বিকজ 3 মাসে কোনো কিছু চোখে পড়ার কথাও না। এই জিনিসটা আমরা, খালেদ মাহমুদ সুজন স্পষ্ট করেই বলেছেন যে এটা আই ওয়াশ কাজ হচ্ছে। এখন এটা অত ডিটেলসে যাইলে জিনিসটা বুঝতে পারবো। জাস্ট আমার কাছে মনে হয় না যে আমি একজনের সাথে ইলেকশন করছি, হয়তো আমরা একসাথে বোর্ডেও বসতে পারি, একসাথে বোর্ডেও থাকতে পারি, প্রবলি আমরা একসাথে বোর্ডেও থাকবো যদি আমার এই জিনিসটা নিয়ে দুষ্টামি না হয়। তো একজনের ব্যাপারে আমি জোর করে বলে দেওয়াটা ঠিক না। আমি বলতাম ভাই, আমি অবশ্যই বলতাম যদি উনি 2 বছর থাকতেন বা 1.5 বছর থাকতেন। ওনার এই 3-4 মাসের মধ্যে সিগনিফিকেন্টলি আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণটাই কিন্তু এটা, বিকজ উনি 3-4 মাস ধরে কাজ করছেন।
যদি উনি ভালো কোনো কিছু আমি দেখতাম আমি অবশ্যই বলতাম, খারাপ কিছু দেখলে আমি বলতাম। ঠিক ভালোটা আমি যেরকম বলতে পারছি না, খারাপটাও আমার বলার অধিকার নাই, বিকজ 3 months ইজ আ ভেরি শর্ট টাইম। টু বি ফেয়ার উইথ বুলবুল ভাই, আই এম শিওর হি ইজ কেপেবল। একই সাথে কাজ করতে হবে। এখন যে সিচুয়েশন চলছে তাতে একই সাথে বোর্ড ডিরেক্টর হিসেবে কাজ করার কাজটা অনেক কঠিন হয়ে গেল না? দেখেন ভাই, এটা যার যার চিন্তার ব্যাপার। আমার কাছে মনে হয় না যে বোর্ডে কাজ করা কঠিন হয়ে যাবে। এখন প্রেসিডেন্ট কী হবে এটা তার কেউ বলতে পারছে না। হ্যাঁ, আমি এতটুকু আপনাকে বলতে পারি যে বুলবুল ভাই যদি প্রেসিডেন্ট হন, আমি তার আন্ডারে কাজ করব, 100% কাজ করব। কিন্তু আমার প্রশ্নটা আরেকটা আছে, আমি যদি প্রেসিডেন্ট হই উনি কি করবেন কি করবেন না? আপনার ডাউট আছে এটা নিয়ে? আমি কোশ্চেনিং, আমি এটা তো বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি তো ওপেনলি বললাম আমি করব, কোনো সমস্যা নেই। যদি আমি ওই পজিশনে যাই, আমি ওনার আন্ডারে অবশ্যই কাজ করবো অ্যান্ড ফুল সাপোর্ট দিয়ে কাজ করব। উনি করবেন কি করবেন না এটা হলো আমার কোশ্চেন। আচ্ছা, আমি হাইপোথেটিক্যালি ধরে নিই যে আমিনুল ইসলাম বুলবুল তিনি প্রেসিডেন্ট হচ্ছেন এবং আপনি বোর্ডে ডিরেক্টর হিসেবে এসেছেন, তখন বোর্ডে আপনি কি কাজটা করতে চান ওই সময়? তখন আমাকে তো দেখতে হবে আমাকে কি কাজ দেওয়া হচ্ছে। আপনার নিজের কোনো চাওয়া আছে কিনা? আমি যেতে পারি না ভাইয়া, এটা তো প্রেসিডেন্টের। বাট ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন আপনি অপারেশনসটা খুব ভালো। এটা ওনারা মনে করতে পারেন, আমি নাও মনে করতে পারি, আমি এটা নাও মনে করতে পারি, বাট এটা তার আমার উপর না। ওনারা, আমি যতটুকু জানি, এটা প্রেসিডেন্ট এককভাবেই ডিসিশন নেন। তারপরে উনি হয়তোবা যাকে যে দায়িত্বটা দিতে চাবেন ওটা নিয়ে ডিসকাশন করেন। অ্যান্ড ডিসকাশনের মধ্যে আমার ডিক্লাইন করার অফার তো অবশ্যই আছে। এখন আমাকে আমি যদি প্রেসিডেন্ট না হই, আমি যদি বোর্ড ডিরেক্টর হিসাবে থাকি, তাহলে আমাকে কি অপশন দেওয়া হবে এটা তার আমি বলতে পারছি না। একসাথে কাজ করা নিয়ে আমি ছোট করে একটা জিনিস বলি, যেহেতু উনিও ঘোষণা দেন না যে উনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, আমিও ঘোষণা দিই নাই অফিসিয়ালি এখন পর্যন্ত যে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আমরা দুইজনই তো বোর্ড ডিরেক্টর হয়েও থাকতে পারি, এমনও তো সিচুয়েশন আসতে পারে যে আরেকজন প্রেসিডেন্ট হয়ে গেল, হইতে পারে না? হইতেই পারে। ফারুক ভাইও আছেন, অনেকেই আছেন, এই 25 জন কে আমরা তো এটা জানি না। ওখান থেকে হয়তো বা 25 জনের সাপোর্ট একজনের প্রতি বেশি থাকতে পারে, উনিও 3 নম্বর মানুষও তো প্রেসিডেন্ট হইতে পারে। তো তখনও তো আমাদের একসাথে মিলেই কাজ করতে হবে। সো আমার মধ্যে এই জিনিসটা আপনাকে একদম অ্যাসিওরেট করতে, আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অ্যাসিওরেন্স দিতে পারি, যেটা হলো যে আমার মধ্যে এইসব জিনিস নাই যে মানে আপনি যে কারো আন্ডারে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমার কাছে আমি যদি কাজ করতে আসি আমি অবশ্যই এটা কাজ করতে পারবো। তো না হলে তো এটাই বলতাম যে আমি যদি উমুক না হই, একটা পজিশন না পাই, তাহলে আমি থাকবোই না। কিন্তু আপনি এখন বলছেন কাজ করতে চান, সেটা হয়তো আপনার ক্রিকেটের জন্য ডেডিকেশন বা ভালো করতে চান বাংলাদেশের ক্রিকেট, ওই জায়গা থেকে চিন্তা করছেন। বাট যে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, যারা করছেন তারাই তো বোর্ডটা চালাবেন, তখন কি আপনার জন্য ডিফিকাল্টিস মনে হবে না? যদি ডিফিকাল্টিস মনে হয় তাহলে কাজ করার অপরচুনিটি না থাকে তাহলে কাজ করবো না, বসে থাকবো। বিসিবিতে তো 25টা ডিরেক্টর কাজ করে না, বসে থাকে ওরাও, অনেকেই বসে থাকে, কাজ তো করে 7-8 জন 10 জন। হয়তোবা যে ডিজায়ার আমার আছে আমি ওটা হইতেও পারি, হয়তোবা আমি নাও হইতে পারি। বাট যেটা আমি বললাম আমি তো করব, উনি কি করবেন এর প্রশ্নটা আপনারা জি, আপনি এক্স্যাক্টলি টপ কোন 3টা কাজ করতে চান অ্যাজ এ প্রেসিডেন্ট? এই জিনিসটা আমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছি ভাই, আমি আবারও বলি, আমার কাছে মনে হয় যে আমাদের উই নিড টু ফাইন্ড অ্যান আনাদার ওয়ে টু জেনারেট ক্রিকেটার্স। 1-2টা ওয়ে আছে, এই ওয়েটা আরেকটা পাইপটা রেডি করতে হবে যেখান থেকে আমরা নতুন করে ক্রিকেটার তৈরি করতে পারি। আমি এটা নিয়ে খুব স্ট্রংলি অনেক সময় বলি স্কুল ক্রিকেট, বিকজ এটা খুব সাকসেসফুল একটা মডেল ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে এখনও আমরা, একটা সময় ছিল নির্মাণ স্কুল যখন হতো তখন কিন্তু খুব স্ট্রং ছিল স্কুল ক্রিকেট। মেহরাব হোসেন ওপিও কিন্তু নির্মাণ ক্রিকেট থেকেই এসেছেন। তো এই একটা জায়গায় যখন আমাদের একটা মডেল ছিল, ওখান থেকে আমরা ব্যাকওয়ার্ড কেন চলে গেলাম? এই জিনিসটা বুঝে যারা স্কুল ক্রিকেট থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন ওয়ার্ল্ড ক্রিকেটে, তাদের পুরা ইকোসিস্টেমটা বুঝে এই জিনিসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা একটা আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট। বা অন্য কোনো স্পোর্টসের যারা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করে, এক্সেলেন্ট সেন্টারটা যদি আমার ইচ্ছা মতো, আমার স্বপ্নর মতো যদি আমি তুলতে পারি, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটে একটা সিগনিফিকেন্ট। এটা গেল একটা। আর স্কুল ক্রিকেট আমি আপনাকে বলেছি দুটো। কারাপশন ইজ ভেরি বিগ থিং। ফিক্সিং ইজ এ হিউমাঙ্গাস থিং ইন বাংলাদেশ ক্রিকেট। আমার কাছে মনে হয় যে ফিক্সিং জিনিসটা, আমি যদি রিয়েলিস্টিকভাবে আপনাকে আনসার দিই, অনেকে বলে এটা বন্ধ করতে হবে। ভাইয়া, বন্ধ করা সম্ভব না, এটাকে কন্ট্রোল করতে হবে। যদি এটা বন্ধ করা সম্ভব হতো তাহলে ওয়ার্ল্ডেই ফিক্সিং নামের কোনো কিছু থাকতো না। চলছে না ভাইয়া, সব জায়গায় তো হচ্ছে, ঠিক না? তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল কিভাবে করতে পারি, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ।
এখন আমি যদি আপনাকে এখানে একটা ক্লেম করে গেলাম যে আমি যদি আসি, আমি 2 বছরের মধ্যে ফিক্সিং বাংলাদেশ থেকে মুক্ত করে দিব, এটা সম্ভব? এই জিনিসটা ক্লেম করা কি, ইজ ইট রাইট? ইটস নট রাইট, বিকজ রিয়েলিস্টিক চিন্তা করলে আই অলসো নো ইট ইজ নট প্রবলি পসিবল টু কমপ্লিটলি ওয়াইপ অফ ফিক্সিং, বাট ইউ ক্যান অলওয়েজ কন্ট্রোল। আমার ইচ্ছা হলো যে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়, ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসার পর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসা মানে পার্লামেন্টে তারা বসবেন। তাদের কাছে এই প্রস্তাবটা নিয়ে যাওয়া যে আমাদের স্পোর্টস বেটিং, নট অনলি ক্রিকেট, স্পোর্টস বেটিংয়ে যদি ইফ এনিবডি এটা অ্যাকিউজড হয় বা শাস্তি পায়, তার যেরকম 10 বছরের জেল হয়, এটা একটা নতুন ল আমাদের পাস করাইতে হবে। এই মুহূর্তে আমাদের কারাপশন যারা করতেছে ভাইয়া, এখানে কোনো ল নাই। হয়তোবা আপনি So as a board president you will offer that? Not I will offer, I will give every effort so that এটা আমাদের নতুন ল যেরকম আমরা ক্রিয়েট করতে পারি ওই গভর্নমেন্টের সাথে, হুএভার দ্য গভর্নমেন্ট ইজ। এটা তার আমরা আজকে বলতে পারবো না যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হলে কোন গভর্নমেন্ট আসবে। যেই গভর্নমেন্টই আসুক, তাদের কাছে ক্রিকেট বোর্ডের তরফ থেকে যদি আমি পারি বাকি সব ফেডারেশনকে একসাথে নিয়ে ওনাদেরকে এই জিনিসটা কনভিন্স করা যে আপনারা এই লটা ইমপ্লিমেন্ট করেন। এটা তো খালি ক্রিকেটে হচ্ছে তা না, ফুটবলে হচ্ছে, হকিতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো এই লটা যখন আপনি ইমপ্লিমেন্ট করে দিবেন, আর যারা এইসব কাজের সাথে জড়িত তারাও একটা জিনিস বুঝবে যে যদি ইফ আই গেট কট তাহলে আমার 10 বছরের জেল হয়ে যাবে। এখন কি হচ্ছে, ইফ আই গেট কট আমি 3 বছরের সাসপেন্ড, 2 বছরের সাসপেন্ড, আমার লাইফ তো নর্মাল। আমি দেশেও যাচ্ছি, দেশের বাইরেও ঘুরতেছি, রেস্টুরেন্টে যাই খাচ্ছি, 3 বছরের সাসপেন্ড হয়েও কোনো কিছু আসা যাচ্ছে না। হ্যাঁ, আমরা সোশ্যালি একটু হিউমিলেট হচ্ছি, বাট লাইফ ডাজন্ট স্টপ। বাট যখন আপনি জানবেন যে আমি এই কাজের কারণে আমার শাস্তি হলো 10 বছরের জেল, তখন কিন্তু ইউ আর লুজিং আউট অফ আ লট অফ। ফ্যান্টাস্টিক, খুব চমৎকার 3টা পয়েন্ট রয়েছে। আমি আমরা ছোট একটা ব্রেক নেব। ডিবিসি স্পেশাল খেলার আড্ডার সময় হলো ছোট একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন ডিবিসি স্পেশাল খেলার আড্ডা। আমার সাথে রয়েছে তামিম ইকবাল। তামিম, এই নির্বাচনকে কেন্দ্র করে যেই কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এতে কি কখনো মনে হয়েছে আপনার এই লাস্ট 2-3 দিনে যে আসলে প্রেসিডেন্ট হওয়ার এই সিদ্ধান্তটা ভুল ছিল আসলে? আবারও বলি, প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত তো আমি নিই নাই। হ্যাঁ, মানে বোর্ডের না, আমি সত্যি কথা বলতে আমি এই লেভেলে নোংরামি আশা করিনি, একদম অনেস্টলি যদি বলি। মানে যে লেভেলে চলে যাচ্ছে এটা, যে লেভেলে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি একটা জিনিস আমার কাছে কষ্ট লাগতেছে কি ভাইয়া জানেন, মানে আপনি জাস্ট একটা ইলেকশন জিতার জন্য আপনি 300টা প্লেয়ারের ফিউচার আপনি ধ্বংস করে দিলেন, 15টা টিম শেষ করে দিলেন। আপনি এক ইলেকশন জিতার জন্য আপনি যাকে যেমনি ইচ্ছা তা করতেছেন। আপনি যদি এটাই জিততে হয়, আর এটাই যদি আপনাদের ভিশন থাকে ক্রিকেটকে এভাবে করে আপনারা ইমপ্রুভ করবেন, তাহলে ভাই আপনারা নিজেদেরকে প্রশ্ন করে নেন। বাংলাদেশের কনটেক্সটে কি আসলে ফেয়ার ইলেকশন পসিবল বিসিবিতে? বাংলাদেশের কন্টেস্টে ফেয়ার ইলেকশন পসিবল কি পসিবল না, এটার চেয়ে বড় কথা হলো যে এই সরকার যে সরকার আছে এদের তো ফেয়ার ইলেকশন করা উচিত, ওনাদের তো করা উচিত। এই সরকার, আবারও বলি, আমি সরকার বলি কথাটা অ্যাকচুয়ালি আমার বলা উচিত না, আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমার সবসময় কথাটা বলা উচিত। কারণ এই এখন যে গভর্নমেন্টটা বাংলাদেশকে রুল করছেন, তাদের কি পার্ট অফ দেয়ার জব ইজ টু রিফর্ম, পার্ট অফ দেয়ার জব ইজ টু অলসো সেট অ্যান এক্সাম্পল ওয়ার যখন একটা পলিটিক্যাল পার্টি আসবে তখন ওরা কিভাবে করে চলবে, একটা এক্সাম্পল তো সেট করা। দিস ইজ দ্য এক্সাম্পল ইউর সেটিং। আপনি মানে এখানে কি পরিমাণে নোংরামি হচ্ছে এটা তো আমাকে আপনাকে নতুন করে বলার কোনো কিছু নেই, এটা তো সবাই দেখতেছে, সবাই বুঝতেছে। মানে আপনি এত নিচে নেমে যাবেন যে আপনি আমার কাউন্সিলরশিপ ক্যান্সেল করার জন্য চিঠিও পাঠিয়ে দিবেন, এটাও করে দিবেন। হ্যাঁ, করে দেন ভাই, আপনি আমার কাউন্সিলরশিপ ক্যান্সেল করে দেন, আপনাদের ওই অবশ্যই ক্ষমতা তো আছে, আপনি আমার কাউন্সিলরশিপ করে দেন, আমার বোর্ডেও আসতে দিয়েন না, ক্রিকেটটাকে ভালো রাখেন, চলবে। ক্রিকেটটাকে ভালো রাখেন, এই নোংরামিগুলো বন্ধ করেন, ক্রিকেটটাকে ভালো রাখেন। মানে এই লেভেলের যে জিনিসটা হবে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। বাট একটা জিনিস সাথে এটাও বলে রাখবো ভাইয়া, আজকে আপনারা যে জিনিস করছেন এই জিনিসটা কিন্তু আপনারা শিখে যাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু একই জিনিস আপনাদের সাথে ঘটবে।
বিকজ আপনি জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড জিনিসটা শিখাই দিয়ে গেলেন যে এভাবে 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 করাও সম্ভব। তো ভবিষ্যতে এই জিনিস যে আপনাদের সাথে ঘটবে না, এই জিনিসটা কিন্তু ভুলে গেলে হবে না। সো আমি একটা জিনিস বলি, একটা ফেয়ার ইলেকশন যদি হইতো, যেটা হচ্ছে না, তাহলে কি হতো, যেই আসুক ভাই, যে কোনো ব্যক্তি আসুক, একটা সুন্দরভাবে বোর্ড একটা ক্রিয়েট করে সুন্দর করে ক্রিকেটকে নিয়ে চলে যেতাম। বাট আজকে আপনি যে এক্সাম্পলগুলো সেট করে যাচ্ছেন, এটা কিন্তু রেকর্ডেড রয়ে গেল, আর ভবিষ্যতে কিন্তু এভাবেই হবে। জি, একটু কাউন্সিলরশিপের নামগুলো নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। 15টা তো নেই, বাকি যে নামগুলো দেখেছেন, কিছু কিছু নাম দেখে কি বিস্ময় লেগেছে, বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন? আমি তো অর্ধেকের বেশি চিনি না, মানে জেলা বিভাগ থেকে এমন এমন লোক আসতেছে, তারা কালকেও আমার এখানে 10 জন রাজশাহী থেকে আসছিলেন, বললেন যে ভাই আর আমরা এতদিন ধরে ক্রিকেট, এদের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। ওনারা আসছেন, ওনারা ঠিক মনে করতেছেন যে আমি একটা ইম্পর্টেন্ট রোল হয়তো বা পাইতে পারি বা হইতে পারি। ওনারা এসে ওই আশা দিয়ে আসছেন ওনারা আমার কাছে যে ভাইয়া এত বছর ক্রিকেটের সাথে আমরা ইনভলভ ছিলাম, আমরা এত টুর্নামেন্ট করেছি, এই করেছি সেই করেছি, আমাদেরকে ঢুকতেই দেন, আমাদেরকে আসতেই দেন, এটা তো ঠিক না, আপনি কিছু করেন। তো তখন তাদেরকে আমি বললাম যে ভাইয়া আমি কি করব, আমিও তো নিজেই ফাইট করতেছি এটার এগেনস্টে তো আমি নিজেই ফাইট করতেছি। তো এটা দুঃখজনক ভাই, মানে এই একটা জায়গায় এভাবে করে যেভাবে করে এক্সাম্পল একটা সেট করে দেওয়া হচ্ছে, এই জিনিস কিন্তু মানুষ মনে রাখবে, এই জিনিস কিন্তু সবাই মনে রাখবে। আজকে আপনারা ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ নিড টু ডু, আপনি করতে পারেন, বাট 2 দিন পর কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। আমি একটা জিনিসই বলবো যে 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 জায়গায় যে পজিশনে আছেন, একটা ভালো এক্সাম্পল সেট করে যাওয়া উচিত আমাদের, আমার নিজেরও, বাকি যারা আছেন তাদেরও, যারা এ পুরা ইলেকশন মেকানিজম করছেন তাদেরও, 3 জন ইলেকশন কমিশনার তাদেরও। বিকজ তারা একটা জিনিস আপনারা মনে রাখেন, আপনারা যে 15টা টিম, ভাই 15টা টিম নিয়ে দুদকের একটা কমপ্লেন আছে, ঠিক আছে, ওরা কিভাবে উঠছে না উঠছে এই সেই। 15টা টিমের মধ্যে আমার নিজস্ব একটা টিম আছে, গুলশান আমি নিয়েছি কখন, লাস্ট ইয়ার। তো কীভাবে উঠছে না উঠছে এটা আমার জানানোর বিষয় না। গুলশান ওয়াজ আপ ফর সেল, দ্য কাউন্সিলর ওয়াজ আপ ফর সেল, আমরা নিয়েছি। আমরা নিয়ে 1 কোটি টাকা খরচ করেছি এই টিমে লিটন দাসের মতো ক্রিকেটারকে আমরা খেলাইছি, আন্ডার 19-এর ক্যাপ্টেন থেকে নিয়ে অনেক ভালো ভালো প্লেয়ার খেলাইছি। এই টিম আমাদের এক্সপেকটেশনের বেশি অ্যাচিভ করেছে, সুপার লিগে 3rd টিম, একটা সময় চ্যাম্পিয়নশিপ ফাইটে ছিল, সব কিছু ঠিক। এটা যে আমি একটা জিনিস নিয়েছি, অবশ্যই আই লাভ ফর ক্রিকেট একটা জিনিস আছে, এর বিনিময়ে কিন্তু আমরা কাউন্সিলরশিপও পেয়েছি, ঠিক না? স্পন্সরশিপ তো আমরা পাই না 1st ডিভিশন 2nd ডিভিশন প্রিমিয়ার লিগ কোনো টিমে। তো এই জিনিসটা একটা মানুষ যখন একটা টিমে ইনভেস্ট করে, তার ইন রিটার্ন তার ওই কাউন্সিলরশিপ পায়। আজকে আপনারা 15টা কাউন্সিলরশিপের রাইটসটা আপনারা নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, নেক্সট ইয়ার থেকে তো নিশ্চয়ই আমার ইনভেস্টর যারা ছিল এখানে সাথে যারা ইনভেস্ট করেছিল ওনারা টিম করবেন না। এই 20টা প্লেয়ারের দায়িত্ব কিন্তু ওই ইলেকশন কমিশনের 3 জনকে নিতে হবে, বা 300 প্লেয়ার ইনফ্যাক্ট। আমি আমার টিমের কথা বলি, দায়িত্ব কিন্তু নিতে হবে, যেই সিদ্ধান্ত ওনারা দেন বা যে সিদ্ধান্ত দেওয়াচ্ছে তাদের নিতে হবে দায়িত্ব। সেকেন্ড জিনিস হলো 15টা প্লেয়ার, 15টা টিম, ইউ আর টকিং অ্যাবাউট 300 প্লেয়ার্স। এই 15টা টিম যদি ক্রিকেট না খেলে, এই 300টা প্লেয়ারের দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এটা কিন্তু জাস্ট ইলেকশন জিতার কারণে যে এসব কাজ করবেন এটা বলে চলে গেলে হবে না, আপনার 300টা প্লেয়ারের দায়িত্ব আপনার নিতেই হবে। সেকেন্ড যে জিনিসটা হলো, আমার প্রশ্ন হলো, আমি জিনিসটাকে একটু অন্যভাবে করে দেখি। আমার জিনিসটা হলো, এই ক্রিকেট টিমরা কি মাঠে ক্রিকেট খেলছিল। এই ক্রিকেট টিমের মধ্যে কি ক্রিকেটাররা খেলছিল। এই ক্রিকেটাররা কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছিল, ফাইন্যান্সিয়ালি টাকা পাচ্ছিল। তো কি সমস্যা? আপনি যদি দুদকের একটা কেস ডিটেইলড, আমি জানি না, তো ডিটেইল যদি আমি না জানি, আমার একটু এভাবে করে কমেন্ট করাটাও ঠিক না, বাট তারপরও আমি যতটুকু বুঝি অতটুকু বলি। এই কেসটা তো 6 মাস আগের থেকে শুরু হয়েছে, আজকের দিনটাই আপনি এটা কেন করতে হইল? এটা তো ভেরি ক্লিয়ার, যেটা ইলেকশন ক্ষেত্রে আপনারা একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন। আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা ভাইয়া, এই 15টা টিমের 15 জন কাউন্সিলর ছিল, নিশ্চয়ই এই 15 জনের মধ্যে 5 জন যোগ্য লোকও ছিল। আপনারা যদি এই সিদ্ধান্তটা নেবেন, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মেট দিতেন না,
তাহলে ওই 15টা লোকের একটা অপরচুনিটি থাকতো যে অন্য কোনোভাবে যদি কাউন্সিলর ম্যানেজ করে বোর্ডে আসতে পারবে। আপনারা তাদেরকে কাউন্সিলরশিপ দিয়েছেন, একদিন পরে এই জিনিসটাকে হল্ড করে দিলেন। আজকে আপনারা সিদ্ধান্ত দিবেন, সিদ্ধান্ততে যদি এরকম আসে যে 15টার ভোটিং রাইট শেষ, তাহলে 15টা লোকেরকে তো আপনি ইচ্ছা করে আটকায় ফেললেন, ওদের তো কোনো সেকেন্ড অপশনই দিলেন না। বাংলাদেশের ল না পাঠালেই হতো। এক্স্যাক্টলি, বাংলাদেশের ল আপনাকে সেকেন্ড অপশন দেয়। আপনার নামে যদি একটা অভিযোগ থাকে, আপনাকে এটা কাউন্টার করার বা অন্যভাবে কোনো কিছু করার একটা অপশন থাকে। এখানে ওই কাউন্সিলরদের অপশনটা কি যদি এটা বাতিল হয়ে যায়? বিসিবি নির্বাচনের যে প্রসেসটা রয়েছে, আমরা দেখলাম যে যখন ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করা হলো, যে বোর্ড মিটিংয়ে হয়েছে, সেখানে সভাপতি নিজেই উপস্থিত ছিলেন, যিনি সামনের নির্বাচনে কম্পিট করবেন। আপনার মনে হয় না যে কোথাও একটা গলদ রয়ে গেছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে? জানি ওনাদের গঠনতন্ত্রের মধ্যে এটা আছে যে ওনাদের হয়তো বা প্রেসিডেন্ট সংস্কারের জায়গাটা আছে কিনা। হ্যাঁ, প্রেসিডেন্টের রিজাইন করতে হয় না, এটা অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। বাট আমার প্রশ্নটা হলো একটা, যেখানে কনস্টিটিউশন আপনার ফেভারে আপনি কনস্টিটিউশন শো করছেন, যেখানে কনস্টিটিউশন আপনি ব্রেক করছেন, তখন আপনার কনস্টিটিউশনের কথা মনে আসতেছে না। যখন আপনি ওই চিঠি সাইন করছেন, তখন আপনার কনস্টিটিউশনের কথা মনে আসে নাই। সেকেন্ড যে জিনিসটা হলো, আমি একটা কথা বলছিলাম, যেহেতু বুলবুল ভাই একজন রেসপেক্টেড অ্যান্ড অনেস্ট ব্যক্তি, উনি যেটা উনি ক্লেম না, সবাই অনেকেই বলে, উনি একটা এক্সাম্পল সেট করে যেতে পারতেন যে আমি রিজাইন করলাম যেহেতু আমি বোর্ডে ইলেকশন করছি। হি ইজ নট বাউন্ড টু, রাইট, হি ইজ নট বাউন্ড টু রিজাইন, আমি আবারও বলি। বাট উনি একটা এক্সাম্পল সেট করে দিয়ে যেতে পারতেন যে যেহেতু এখন এত ধরনের এলিগেশনস হচ্ছে, আমি এখান থেকে সরে দাঁড়াই। পরোক্ষভাবে মেনশন করা হয়েছে যে আপনি আসলে আমিনুল ইসলাম বুলবুলকে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, এই ব্যাপারটাও তো নিশ্চয়ই খুব একটা আপনার জন্য বিব্রত করা। এই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা নাইদার আমিনুল ইসলাম বুলবুল বা উপদেষ্টার ওখান থেকে কোনো এক জায়গা থেকে এটা কোনো সময় ক্লেম করা হয় না যে আমি ফোন দিয়েছি। আর সত্য ঘটনা হলো আমি ফোনও দিই নাই ভাই। আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে এমন একটা পর্যায়ে রাখছে, আমার এত নিচে নামার দরকার নেই, আমার অ্যাকচুয়ালি এত নিচে নামার দরকার নেই। আর আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন আপনারা সবাই, প্লাস এই ক্রিকেটের জায়গায় তারা সবাই জানে যে আমি একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি আমার লাইফে। সো যতই যা হয়ে যাক, ওই স্ট্যান্ডার্ডটা ব্রেক করা যাবে। নির্বাচনের আগে নিশ্চয়ই আপনার আর বুলবুল ভাইয়ের একটা ভালো, নিজেদের একটা ভালো সম্পর্ক ছিল। আমার খুব ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই। আচ্ছা, যেহেতু উনি দেশে ছিলেন না 17-18 বছর, তো উনাকে আমি ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, ওনার সাথে ছোটবেলায় আমার বেশ কয়েকটা কথা হয়তো আমার মনে আছে এখনো। তারপর ওনার সাথে একটা লম্বা গ্যাপ ছিল, যেহেতু উনি দেশে ছিলেন না। তো দেখছে ওনাদের ব্যাচে যারা ছিলেন, যেমন সুজন ভাই বলেন, পাইলট ভাই বলেন, যারা একসাথে খেলছেন, ওনারা তো দেশেই থাকতেন, ওনাদের সাথে একটা যোগাযোগ হতো ক্রিকেটিং মাঠে। সো মানুষ হিসাবে আমি কেমন ওনারা একটা ধারণা রাখেন, বা ওনারা মানুষ হিসাবে কেমন আমিও একটা ধারণা রাখি। যেহেতু বুলবুল ভাইয়ের সাথে আমার এই 16-17 বছরের কোনো একটা যোগাযোগ নাই, তো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। সো ওই সম্পর্কটা আমাদের জন্য নেই। সেম ওনার জন্য প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট যে আমার চিন্তাধারা কেমন বা আমি কোন ধরনের ছেলে। সো বাট ওনার প্রতি আমার যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আমি ওনাকে অ্যাজ আ ক্রিকেটার অনেক সম্মান করি। আমি আরও বেশি সম্মান করতাম যদি ইলেকশনটা ফেয়ার হইতো। জি, আশা করবো যে আপনারা দুজনই বোর্ডে একসাথে কাজ করতে পারবেন। আমি সময় হচ্ছে একটা ছোটো বিরতির, ফিরে আসছি আপনার কাছে আবারও। ডিবিসি স্পেশাল খেলার আড্ডায় আপনাদের সাথেই আছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি স্পেশাল খেলার আড্ডা। সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন স্পেশাল গেস্ট তামিম ইকবাল। তামিম, নির্বাচন নিয়ে শেষ কোনো কথা আছে? মানে আপনার ফ্যানরা, বা আমি শিওর আমিনুল ইসলাম বুলবুলেরও প্রচুর ফ্যান রয়েছে, ফ্যানরা দুভাগে বিভক্ত হয়ে গেছে, এবং সব কিছু মিলিয়ে মেসেজ যেটা আপনি বারবার বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে মেসেজটা যাচ্ছে, এই মেসেজটা কোনোভাবেই ক্রিকেট ভক্তদের জন্য ভালো কিছু না। ওভারঅল নির্বাচনকে নিয়ে আপনার যদি কোনো মেসেজ থাকে ফ্যানদের জন্য? দেখেন, আমার কাছে যেটা জিনিসটা সিম্পল মনে হয় যে আমরা এই নোংরামিগুলা বন্ধ করে এটা ক্রিকেটের ভালোর জন্য, বাংলাদেশের ক্রিকেটের ফিউচারের জন্য একটা সুষ্ঠু নির্বাচন করি। এই টিম, এই সেই, এগুলা কিন্তু আপনার কোনো ক্রিকেটারকে ভালো ক্রিকেটার বানাবে না। এইসব করে কোনো লাভ নেই। আমি একটা জিনিসই বলি, দেখেন, মানুষ অনেক ধরনের এলিগেশনস দিতে পারে, আমি যে কথাগুলো বলতেছি ওগুলো ঘটতেছে।
আমি এখন পর্যন্ত আপনার ইন্টারভিউতে এমন কোনো কথা বলি নাই যেটা ঘটে নাই, প্রত্যেকটা জিনিস। তা আমার তরফ থেকে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে এখনও সময় আছে, এসব জিনিস বন্ধ করে একটা ফেয়ার ইলেকশন করেন। ফেয়ার ইলেকশনে যেই জিতুক, যার কাছেই সাপোর্ট থাকুক, সেই হোক। জি, আমার এর চেয়ে বেশি কোনো দাবি নেই, আমাকে এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। আই ডু নট ওয়ান্ট এনিথিং, ইভেন ইফ আই ডোন্ট কাম টু দ্য বোর্ড, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বাট এই যে আমাকে আপনারা যেভাবে করে ফাঁসানোর চেষ্টা করতেছেন, এইসব নোংরা বন্ধ করা। এই যে আপনিও তো জানেন, আপনি নিজেও তো হাসতেছেন যে যে অভিযোগটা করছে। এরকম তো আমার ক্ষেত্রে এরকম অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, যে এই লেভেলে প্লিজ নামেন না। আমার কাছে মনে হয়, আবারও একটা কথা বলি, প্রেস কনফারেন্সে বলছিলাম, ক্রিকেট বোর্ড কারো ব্যক্তির না, ক্রিকেট বোর্ড কোনো দলের না, ক্রিকেট বোর্ড বাংলাদেশের। সো ক্রিকেটের চিন্তা করে একটা ফেয়ার ইলেকশন করেন। ফেয়ার ইলেকশনে যেই জিতুক, ওটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। জি, হাইপোথেটিক্যালি ধরে নিই যে ইলেকশনটা ফেয়ারই হচ্ছে, সেক্ষেত্রে তামিম ইকবালের জেতার চান্সেস কতটুকু? আমি তো মনে করি, আমি আশাবাদী, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি তো আশাবাদী, যদি ফেয়ার হয়, যদি ফেয়ার হয়, আমি খুব আশাবাদী। ইলেকশনের যে প্রসেসটা, মানে সাধারণ মানুষ তো আসলে তামিম জানে না সেভাবে, যে প্রসেসে ইলেকশনটা হয় সেটাকে কি আপনি জাস্টিফাই মনে করেন কিনা? দেখেন, দেন এগেন, এখানে অনেক কিছু ইয়েস অ্যান্ড নো আছে ভাই। হ্যাঁ, এখানে ফর এক্সাম্পল, ক্লাবস আর ম্যাসিভ পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, দে স্পেন্ড আ লট অফ মানি, সো ডু বিপিএল টিমস। বিপিএল টিমসের যদি চিন্তা করেন, একটা টিম কিন্তু 15, 16, 17 কোটি টাকা খরচ করে ফেলে। তো এখানে কাউন্সিলর্স কারা হবে, কি ওয়েতে ইলেকশন হবে, এই একটা জিনিস আমার কাছে মনে হয় নট অনলি ক্রিকেট বোর্ড, এই 25 জন ডিরেক্টর না, আমরা সকলে যারা ক্রিকেটের সাথে স্টেক হোল্ডার, তাদের সাথে বসে, এজিএম যেটা করে, এজিএম এর বাইরেও বাকি সবার সাথে বসে একটা সুন্দর সিস্টেম তৈরি করে দেওয়া উচিত, যেটাতে কারো কোনো কমপ্লেন থাকবে না, যেটাতে এটা বাধ্যবাধকতা থাকতে হবে, যদি আপনি কাউন্সিলর হন, আপনার কাজ করে দেখাইতে হবে। কাজ কি? আপনি যদি জেলার থেকে হন, জেলাতে টুর্নামেন্ট করাইতে হবে, ক্রিকেটের সাথে আপনার জড়িত থাকতে হবে। আপনি যদি ক্লাবে হন, কাউন্সিলর বানানোর ক্ষেত্রে আপনি ক্রাইটেরিয়া চেক, আমার কাছে মনে হওয়া উচিত, আমার কাছে মনে হওয়া উচিত। বাট আপনি এই যে ক্লাবগুলা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, আমরা সবাই জানি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের 70-80% অফ দ্য ইনকাম ইন আ ইয়ার কামস ফ্রম দিস ক্লাবস, ঠিক না? তো একটা এই জিনিসটা আমি এখানে বসে একটা ক্লেম করে দিলাম এভাবে এভাবে হওয়া উচিত, এটা ফেয়ার হবে না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার অনেকেই, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে, কোনো পলিটিক্যাল বা কোনো ব্যক্তির কথা চিন্তা মাথায় না রেখে, জাস্ট ক্রিকেটের কথা চিন্তা রেখে যদি আমরা এমন একটা কোনো কনস্টিটিউশন তৈরি করতে পারি যেটার জন্য ক্রিকেট লাভবান হবে, তাহলে অবশ্যই এটা করা উচিত। আমি চেষ্টা করব এটা করার, আমি অবশ্যই চেষ্টা করব এটা করার, বিকজ এটা করাটা কিন্তু অতটা সহজ না, যতটা বলতে শুনতে সহজ, অতটা সহজ না 100%। এই কারণেই বললাম এভরি স্টেক হোল্ডার অফ দিস স্পোর্টস শুড বি ইনভলভড, অ্যান্ড আই উইল ট্রাই অ্যান্ড ডু ইট। আর আমি যদি নাও হই, আই উইল রিকোয়েস্ট হুএভার প্রেসিডেন্ট হয়, তাকেও আমি এটা রিকোয়েস্ট করব, এককভাবে সিদ্ধান্ত নিয়েন না এসব বিষয়। আমি যদি বোর্ডের ডিরেক্টর না হই, অমুকে যদি বোর্ডের ডিরেক্টর না হয়, বাট উনি যদি ক্রিকেটের সাথে জড়িত বা ক্রিকেটকে কন্ট্রিবিউশন করেছেন, তাদেরকে সবাইকে একটা ফোরামে নিয়ে এসে একটা সুন্দর আলোচনা করে একটা সুন্দর কনস্টিটিউশন করা উচিত। আমি ক্ষমতায় আছি, এই কনস্টিটিউশন হলে আমার জন্য সুবিধা, এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। খেলা ছেড়ে দিয়েছেন, এখন তো প্রচুর অবসরও রয়েছে, যদি খেলা নিয়ে চিন্তা করেন, নিজের অতীতে ফিরে যান, কোথাও মনে হয় কি যে আসলে 5টা সেঞ্চুরি 10টা সেঞ্চুরি কম হয়ে গেছে? মানে আমার কাছে মনে হয় আমার অ্যাটলিস্ট যত পরিমাণ আমি 50 করেছি, এটারে 10টারে অ্যাটলিস্ট যদি কনভার্ট করতে পারতাম, তাহলে 25টা জায়গায় 35টা থাকতো, শুনতে আরও ভালো লাগতো। যদি ক্রিকেটিং ক্যারিয়ারের দুঃখ যদি কোনো কিছু বলেন, আমার ক্রিকেটিং ক্যারিয়ারে দুঃখ একটাই আফসোস আজীবন রয়ে যাবে, যেগুলো আমি 10,000 রান করতে পারিনি। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, আর আমি খুব ক্লোজও ছিলাম। সো এই একটা দুঃখ আমার আজীবন রয়ে যাবে, তাছাড়া আমি এটা নিয়ে আর খুব বেশি চিন্তা। ক্রিকেট নিয়ে যে খেলে এসেছেন, আর কোনো আক্ষেপ নেই আপনার? তামিম, এটা আসলে ফ্যানদের প্রশ্ন, যে এটা আমি জানি, এটা সবসময় আপনাকে ফেস করতেই হয়। সাকিব তামিম, হ্যাঁ, সাকিব তামিম ইস্যুস, মানে আপনি অসুস্থ হয়েছেন, সাকিবের ফ্যামিলি দেখতে এসেছে, এখন আপনি যখন বোর্ড নির্বাচন করছেন, এখন কি সাকিবের সাথে কোনো আলাপ আলোচনা? না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, বাট যখন কোআপটা রিফর্ম হচ্ছিল,
তো কোঅপটা যখন রিফর্ম হচ্ছিল তখন আলোচনা হয়েছে, ওর সাথে আমার সাথে ফোনেও কথা হয়েছে, মেসেজেও কথা হয়েছে। তো তখন ওই রিলেটেড আমরা কথা বলেছি, বাট আই এম শিওর হি উইশেস মি ওয়েল ফর দিস। আর আই উইশ হিম ওয়েল টু। আমার কাছে মনে হয় সে সুস্থ থাকুক, তার ফ্যামিলি যেখানেই আছেন তারাও সেফ থাকুক, ভালো থাকুক। আই অলওয়েজ উইশ হিম ওয়েল। জি, সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারছেন না, জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না, তামিম ইকবাল বোর্ডে আসলে সাকিবের খেলার চান্সেস কতটুকু? ভাই এই জিনিসটা এগেইন আমার কাছে মনে হয় অনেকে ফলস হোপ দেয়, ফলস ক্লেম করে। আমি এটা একটা ইন্টারভিউতে বলেছিও কয়েকদিন আগে, এটাতে স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি যদি বোর্ডে আসি, যে দায়িত্বে আসি, আমার ক্যাপাসিটিটা কি, বাংলাদেশ টিমে তাকে নেওয়া হবে কি হবে না, সে মাঠে খেলতে পারবে কি পারবে না, এই এতটুকুর মধ্যেই তো সে তো বাংলাদেশের প্লেয়ার। সে যদি ক্যাপেবল এখনও হয়ে থাকে, আমি বিশ্বাস করি সে ক্যাপেবল, তাহলে সে অবশ্যই খেলবে। কেন খেলবে না? সে তো রিটায়ারমেন্ট করেনি, সে অবশ্যই খেলবে। কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা, বাংলাদেশে নিয়ে এসে যে তার নামে যে অ্যালিগেশনসগুলো আছে, এই জিনিসটাকে ফাইট করা বা ক্লিয়ার আউট করা, এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আমি যেই হই, আমি বোর্ড প্রেসিডেন্ট হই, ডিরেক্টর হই, যাই হই, এটা তো দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। সো এই জিনিসটা আমি আপনাকে কেমনে ওয়াদা করি? সো এই জিনিসটার জন্য আমার কাছে মনে হয় তার নিজের উদ্যোগ নিতে হবে। এটা যদি আমি এখন বলি আমি সব ঠিক করে দেবো, এটা ফালতু কথা বলা। এটা আমার এখতিয়ার না, এটা আমি কেউ না। বাংলাদেশ দল খুব ভালো করছে এশিয়া কাপে, তো দূর থেকে দেখতে নিশ্চয়ই ভালোই লাগছে যে ছেলেরা ভালো পারফর্ম করছে, যাদের সাথে একসময় খেলেছেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার সাথে খেলাটা দেখেছি, কালকে ইন্ডিয়ার সাথেও দেখেছি। আমার কাছে মনে হয় যে ক্রিকেট হিসাবে তারা খুব ভালো ক্রিকেট খেলছে, আমি ওটাতে খুশি। ইয়েস, কমপ্লেন্টস অ্যান্ড এই জিনিসটা আজীবনই আমাদের মধ্যে থাকবে যে সেটা হইলে ভালো হইতো, ওটা হলে ভালো হতো, ও সুমুকে খেললে ভালো, কেন খেললো না, কেন খেললে না, এটা সাইফুদ্দিন কেন খেললো, মানে এখন কালকের ম্যাচের আগদিন পর্যন্ত কিন্তু সাইফুদ্দিন কেন খেলছে না, কালকে এই ম্যাচের পর এখন বলছো কেন খেললো, এটা শেষ হবে না কোনোদিন। যারা ওখানে 20-25 জন আছে, যারা টিম ম্যানেজমেন্ট আছে, তাদের চেয়ে ভালো সিচুয়েশন আর কেউ বুঝবে না। তো তারা তাদের সিচুয়েশন হিসাবে ডিসিশন নিচ্ছে। আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে সাইফের খেলা দেখে আই এম ভেরি সারপ্রাইজড। আমি এতটা আশা করিনি এতটা ভালো খেলবে, বাট ভেরি সারপ্রাইজ। দিস ইজ একটা ক্রিকেটারের এটাই সবচেয়ে বড় অস্ত্র হওয়া উচিত, যে মানুষকে সারপ্রাইজ করে দেওয়া, যে তুমি আমার বিষয়ে এরকম চিন্তা করো, আমি তোমাকে সারপ্রাইজ করলাম যে আই ক্যান পাস দ্যাট থিং। I think Saif has done that in these 2 games for sure. Thank you so much, Tamim. Thank you so much for your time. Wish you good luck for the election এবং আশা করব যে সব বাধা বিপত্তি পার করে আপনি ইলেকশনটা করতে পারবেন। ডিবিসি স্পেশাল খেলার আড্ডা এই ছিল আমার সাথে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।